হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের ক্লাস 9 এর 2 নম্বর সেট নিয়ে আলোচনা করব। রাইমার্টিনের 1 নম্বরটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, হলে কি অসুবিধা হতে এবং কেন হচ্ছে না, এবং শর্ট ট্রিক্স দিয়েছি। এক একটা ম্যাথের আমি দুটো করে টাইপ দিয়েছি, দুটো তিনটে যখন যেটা পেয়েছি যতটা শর্টে বোঝানো যায়, যে যে জায়গাগুলো এমসিকিউ হলে কি করবে, এসএকিউ তে পড়লে কি করবে, সেই ধারণাগুলো একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি তোমাকে। চলো এবার 2 নম্বর সেটটা নিয়ে আলোচনা করা যাক। এই সেটেও সেম ভাবে আমরা এগোবো, যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। চলো প্রথমে একের দাগের এক একটা কি বলেছে, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? কিনেছে ক টাকায়? কিনেছে হচ্ছে 40 টাকা। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। কিনেছে 40 টাকায়, বিকেছে 60 টাকায়, তাহলে লাভ কত? লাভ হচ্ছে 60 মাইনাস 40 সমান 20 টাকা। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ কত? লাভ বাই ক্রয় মূল্য গণিত 100, লাভ বাই ক্রয় মূল্য গণিত 100, 20 2 40, 2 50, 100। তার মানে আমাদের কি হলো, শতকরা লাভ যেটা হলো সেটা হচ্ছে 50 টাকা। অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ। চলো দুইটা কি বলেছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত দিয়ে আছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত দিয়ে আছে? কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে আমাদের 13√2 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্যটা একটু দেখতে হবে, একটা বুঝো। বাহু থেকে কর্ণ বার করতে গেলে √2 দ্বারা গুণ করতে হয়, এবং কর্ণ থেকে বাহু বার করতে গেলে √2 দ্বারা ভাগ করতে হয়। কর্ণের সূত্র কি? বাহু √2। তাহলে √2 দ্বারা ভাগ করলে 13√2 বাই √2, মানে আলটিমেট যেটা এলো সেটা হচ্ছে কত সেমি? 13 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য যেটা হলো সেটা হচ্ছে 13 সেমি। কি চেয়েছে? ক্ষেত্রফল। তাহলে অতএব ক্ষেত্রফল সমান আমরা যে সূত্রটা জানি, বাহু স্কয়ার। তাহলে ক্ষেত্রফল সমান 13 স্কয়ার সমান 169, যেটা এলো কত? সেমি স্কয়ার। 169 সেমি স্কয়ার। অপশন সি কাটাপ্পা হয়ে গেল সঠিক অ্যান্সার, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো একের দাগ দুইয়ের দাগ কমপ্লিট করলাম। এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা তিনের দাগটা নিয়ে আলোচনা করব। চলো তিনের দাগটা কি বলেছে, তিনের দাগটা কি বলেছে, যদি এত এবং এত বিন্দুদের মধ্যে দূরত্ব এত হয় তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে একেবারে বার করলি, x, 11 বিন্দু থেকে কার দূরত্ব বলেছে? 5,7। 5,7 বিন্দু থেকে রুট ওভার অফ x মাইনাস 5 তার হোল স্কয়ার প্লাস 11 মাইনাস 7 তার হোল স্কয়ার। রুট ওভার অফ যেটা বেরাবে x মাইনাস 5 তার হোল স্কয়ার প্লাস, এখানে দেখো আমরা একদম ডাইরেক্ট বিয়োগ করে লিখে দিচ্ছি 4 তার হোল স্কয়ার, মানে আমি একদম লিখে দিচ্ছি 16 এত একক। তো শর্তে এই যে ভ্যালুটা দিয়ে আছে x মাইনাস 5 তার হোল স্কয়ার প্লাস 16 সমান আমাদের কত দেওয়া থাকবে? দূরত্ব দেওয়া আছে 4√2। তো ঠিক আছে, স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে এর রুটটা উঠে যাবে, স্কোয়ার হয়ে যাবে, কিন্তু সূত্র পড়ে যাবে, বা x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10x প্লাস 25 প্লাস 16 সমান 4 4 16, 16 দুগুণে 32, বা x স্কোয়ার মাইনাস 10x। আচ্ছা এখানে একটা জায়গা লক্ষ্য করে দেখো, প্লাস এটা কত হচ্ছে আমাদের? 6 5 11 এক, 6 5 11 এক। আচ্ছা একটা কাজ করি না, 32 টাকার পাশে না আমাদের মাইনাস 16 করে দিই, তাহলে 25 মাইনাস 16 হয়ে যাবে ইকুয়াল টু 0। আমি একটা কাজ করলাম, এখান থেকে 16 বিয়োগ করতে হলাম, তার মানে মাইনাস 16 হয়ে গেল, বা x স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 9 25, এটা ইকুয়াল টু 0। তাহলে বা x স্কোয়ার 9 কে ভেঙে 10 মানে 9 কে 9, তাহলে মাইনাস 9x মাইনাস x প্লাস 9 ইকুয়াল টু 0 চলে এলো। তাহলে বা আমরা এই পাশটাই চলে যাচ্ছি, বা x টা কমন নিলে হবে x মাইনাস 9 মাইনাস 1 কমন নিলে হবে x মাইনাস 9 ইকুয়াল টু 0। তার মানে আমাদের যে দুটো ভ্যালু বেরালে, একটা হচ্ছে x মাইনাস 9 এবং x মাইনাস 1 ইকুয়াল টু 0। হয় নতুবা করব, হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0 x এর ভ্যালু হবে 9, আর নতুবা x মাইনাস 1 ইকুয়াল টু 0 x এর ভ্যালু হবে আমাদের 1। x এর ভ্যালু হবে 9,1। এই অ্যান্সারটা হচ্ছে আমাদের যেখানে আছে সেখানে হচ্ছে অপশন এ, অবন্তিকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো এটা আমি তিনের দাগটা কমপ্লিট করলাম। এবার যেটাতে চলে যাব সেটা হচ্ছে চারের দাগটায় চলে যাব, মুছে দিলাম এটা, এবং ভালো করে বুঝবে কিন্তু। এবং দূরত্বের সূত্র আমরা কি জানি? রুট ওভার অফ x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস অফ y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। চলো চারের দাগটা দেখি আমরা। PQR ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বলেছে। PQR ত্রিভুজ যদি আমরা কল্পনা করি, এটা হচ্ছে P,
এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। পি কিউ আর ত্রিভুজের কিউ কোণটা 90 ডিগ্রি, পি আর 10 সেমি। তো ঠিক আছে, পি আর আমাদের 10 সেমি। আচ্ছা, পি আর এর মধ্যবিন্দু এস হলে, পি আর এর মধ্যবিন্দু এস হলে কিউ এস এর দৈর্ঘ্য কত? এটা এর আগের দিনে আমি ভালো করে বুঝিয়েছিলাম, আমি আবার একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কিউ এস সমান আমরা যেটা প্রয়োগে পড়েছিলাম হাফ ইন্টু পি আর, তাহলে যেটা হবে হাফ ইন্টু 10 সমান 5 সেমি। এবার প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে আসছে স্যার, হঠাৎই কেন আপনি হাফ বলে দিলেন? আচ্ছা 5 যেখানে আছে, অপশন বি বাহুবলী হয়ে যাবে সঠিক অ্যান্সার। কিন্তু কেন হলো সেটা আমরা একটু আলোচনা যদি করে নিই। আমাদের প্রয়োগেই আছে যেখানে আমাদের ভেদক সংক্রান্ত উপপাদ্য, সেখানে দেখো আমরা কিভাবে শিখেছি দেখো। তো এটার মধ্যবিন্দু দেওয়া আছে, আমরা যেটা কাজ করব, এস বিন্দু থেকে কিউ আর এর উপর একটা সমান্তরাল সরলরেখাটা নেবো 4, কিউ আর এর সমান্তরাল আমি মনে করে এইখানটায় টেনে দিলাম, একটা টেনে দিলাম, এস এম মনে করে টেনে দিলাম। আমরা কি করলাম, এই পি কিউ সমান্তরাল একটা সরলরেখা এস বিন্দু থেকে এস এম টেনে দিলাম। এবার আমরা যদি এইটাকে আর এইটাকে সর্বসম করি, তখন বুঝতে পারবো যে বাবু এই বাহু এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি হবে একটা, এই এস এম সাধারণ বাহু, এবং আর একটা 21 নম্বর উপপাদ্য লাগাবো যে কোনো ত্রিভুজের যদি একটা সমান্তরাল সরলরেখা থাকে এবং অপর একটা বাহুর যদি মধ্যবিন্দু পাই, তাহলে এই সমান্তরাল সরলরেখাটা যে অপর যে বাহুটাকে ছেদ করবে সেটাও অতি অবশ্যই আমাদের মধ্যবিন্দু হবে। 21 নম্বর উপপাদ্যে আমাদের যে জায়গাটা আমাদের বলেছিল, কি বলেছিল, যে একটা বাহুর মধ্যবিন্দু একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা আর এটা সমান হয়ে গেল। তিনটা জিনিস দেখালাম, একটা হচ্ছে অ্যাঙ্গেল দেখালাম, এই বাহুটা সমান এই বাহুটা দেখালাম, এই বাহুটা সাধারণ দেখালাম। সেখান থেকে দুটো ত্রিভুজকে সর্বসম করে আমরা প্রমাণ করব যে এই বাহুটা আর এই বাহুটা সমান। আর প্রদত্তে যেটা দিয়েছিল এই বাহুটা সমান, তাহলে আমরা প্রদত্তে শিখেছিলাম এটা এটা সমান, আর এখন প্রমাণ করছি এটা এটা সমান, তার মানে আলটিমেট এটা এটা আর এটা তিনটাই সমান। তাহলে তখন আমরা বলবো এটা সমান হাফ অফ পি আর। এই স্ট্র্যাটেজি তোমাদের এই ম্যাথটা হয়েছে। উপপাদ্য এই প্রয়োগটা ইম্পর্টেন্ট প্রয়োগ ছিল, ইম্পর্টেন্ট প্রয়োগ। এবং তারপরে যেটা আছে আমার মনে হয়, খুব যদি না ভুল করি, প্রয়োগ 7 এবং প্রয়োগ 8, যেটা এ এফ সমান 1/3 এসি প্রয়োগ 8-এ আছে, সেটা খুব ভালো করে করবে। সেকেন্ড সামেটিভের জন্য যদি কোনো ইম্পর্টেন্ট প্রয়োগ হয় তো ওইটা এ এফ সমান 1/3 এসি। যদি কখনো অঙ্কে সেরকম পাই আমি সেটাও প্রমাণ ভালো করে বুঝিয়ে দেবো। চলো এইভাবে আমরা একের দাগটা শেষ করলাম। এবার যেটাতে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের 2 এর দাগের ম্যাথ। চলো দেখো, এবারে যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা আমরা 2 এর দাগ দারুণ ভাবে করবো। চলো 2 এর দাগের একের অঙ্কটা কি বলেছে সেটা একটু শুরু করা যাক। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? যদি বিক্রয় মূল্যের উপর লাভ চাই তখন আমাদের বিক্রয় মূল্য ধরতে হয়। তাহলে মনে করি বিক্রয় মূল্য হচ্ছে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে 100 টাকা পাবো। তাহলে কি বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, কি বলেছে, বিক্রয় মূল্যের পর 20% লাভ হলে ক্রয় মূল্য সমান। দেখো, বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হতে হয়, ক্রয় মূল্য যেখানে চলে আসবে 100 মাইনাস 20, এই জায়গাটা মনে রাখবে, সমান যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 80 টাকা। তবেই না আমাদের লাভ হচ্ছে। তাহলে আমাদের কি হলো, বিক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ বলে তখন 100 মাইনাস 20, আর যদি বলে 20% ক্ষতি, তখন আমাদের এটা বেড়ে হয়ে যাবে 100 প্লাস 20 সমান 120। তাহলে এখান থেকে লাভ সমান কত দেখি, লাভ সমান কত, 100 মাইনাস 80 সমান আমাদের লাভ হয়ে গেল কত, 20 টাকা। তাহলে অতএব আমার যেটা চেয়েছে, অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আছে 80, লাভ বাই ক্রয় মূল্য গণিত 0 0 2 4 8 4 25 100, আমাদের যেটা বেরালো সেটা হচ্ছে কত, শতকরা লাভ যেটা বেরালো সেটা হচ্ছে 25 টাকা, এবং ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে আমাদের 25%। চলো আমাদের ক্লিয়ার করে দিলাম। এবার যেটা করব সেটা 2 এর দাগটা নিয়ে আলোচনা করব। দেখো 2 এর দাগটা আমাদের কি বলতে চেয়েছে, চলো 2 এর দাগটা বলছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা। ঠিক আছে, একটা ছবি আঁকি, এবিসি একটা ত্রিভুজ আঁকি আপাতত, এবিসি ত্রিভুজ একটা আমার মনে করো, সেখানে হচ্ছে এডি মধ্যমা। মধ্যমা কথার অর্থ হচ্ছে এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এটা বলা আছে, এবং মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ভরকেন্দ্র। সমস্ত জিনিস বলবো, আমাদের বলবো ভরকেন্দ্র বলবো, লম্ব বিন্দু বলবো, অন্তঃকেন্দ্র বলবো, পরিকেন্দ্র বলবো, প্রত্যেকটা ডিটেলস আমি আলোচনা করব। তো আপাতত এখন মধ্যমা কথার অর্থ এটা বুঝতে পারছি যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং অপোজিট, বিসি বাহুর অপোজিট যে শীর্ষবিন্দু হচ্ছে তার থেকে আমাদের সংযোগ যে সরলরেখা তাকে বলা হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে এডি বলেছে, ঠিক আছে। আর কি বলেছে,
এসি বাহুর উপর পি এমন একটা বিন্দু, এসি বাহুর উপর আমাদের পি এমন একটা বিন্দু, এসি বাহুর উপর পি এমন একটা বিন্দু যাতে ত্রিভুজ এডিপি, আচ্ছা এডিপি এইটা বলেছে, এডিপি এর ক্ষেত্রফল আর এবিডি ক্ষেত্রফল 2:3, মানে পি বিন্দুটা একটু আপাতত উপরে হবে, 2:3 মানে আপাতত এইরকম যাবে এটা। তাহলে পি বিন্দু আমাদের কি বলেছে, ত্রিভুজ এডিপি এর কথা বলেছে, এডিপি ইস টু ত্রিভুজ সিপিডি, বা এখানে কি বলেছে বাবা, এডিপি, এডিপি, আচ্ছা ঠিক আছে, আর এবিডি, আচ্ছা এইটা বলেছিল, তার মানে আলটিমেট ঠিকই ছিল আমাদের মানটা। ছবিটা যাই হোক অতটা ইয়ে করে আঁকছি না। আর ত্রিভুজ কার বলেছে, এবি, কোথায় হারিয়ে যাচ্ছে, এবিডি সমান আছে 2:3, ভালো করে বুঝো। আমাদের এডিপির মান যদি এটা যদি 2 হয় এবং পুরোটার ভ্যালু আছে আমাদের 3, এটার ভ্যালু হচ্ছে পুরোটা 3, আমি এমনি নর্মাল লিখেছি, এরকম লেখা যায় না যদিও। আমাদের কার বার করতে বলছে, ত্রিভুজ পিডিসি এর কথা বলেছে, পিডিসি ইজ টু, পিডিসির সাথে কার কথা বলেছে, পিডিসির সাথে বলেছে ত্রিভুজ এবিসি, পিডিসির সাথে যেটা বলেছে ত্রিভুজ এবিসি। এবার একটা জিনিস দেখো, আমরা না এই জায়গাটা এবং পুরোটার জায়গাটা আমরা ধরে নেবো, যে মনে করি মনে করি ত্রিভুজ এপিডি এর ক্ষেত্রফল 2x বর্গ একক, আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল 3x বর্গ একক। বুঝা গেছে? এতদূর ক্লিয়ার হয়েছে? এবার দেখো, তাহলে এটা যদি 3x হয়, আবার বিসি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু ডি, কিংবা আমি বলতে পারি এডি মধ্যমা, তাহলে অতএব ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এসিডি সমান 3x বর্গ একক। তাহলে এটা যদি 3x হয়, এটাও কত হলো, 3x বর্গ একক। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আবার ত্রিভুজ এসিডি সমান ত্রিভুজ এপিডি যুক্ত ত্রিভুজ পিডিসি। ভালো করে বুঝো, এডিসি সমান এটা যুক্ত এটা, তাহলে এসিডির মান কত, পুরোটা আমরা বের করছি 3x, এপিডির ভ্যালু কত, এপিডির ভ্যালু 2x প্লাস ত্রিভুজ পিডিসি। তাহলে ত্রিভুজ পিডিসি সমান 3x মাইনাস 2x সমান x বর্গ একক, বাস x রাখলাম। তাহলে পিডিসির ভ্যালু কত পেলাম, x। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে কত, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত, এটা 3x আর এটা 3x, 3x প্লাস 3x সমান 6x বর্গ একক। আচ্ছা, ত্রিভুজ পিডিসির ক্ষেত্রফল কত, একটু আগে বার করলাম, x বর্গ একক। ব্যাস, এবার আমার অনুপাতটা কার কাছে চেয়েছে, আমার অনুপাতটা চেয়েছে, ভালো করে লক্ষ্য করো, পিডিসি আর এবিসি। তাহলে অতএব ত্রিভুজ পিডিসি ও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত পিডিসির ভ্যালু x ইজ টু cx, মানে আমার যেটা হবে 1:6। একটু ভালো করে বুঝো, কিছু থাকেনি, কিন্তু 2 নম্বরের এসএকিউর জন্য আমরা লিখে করলাম, যদি আমাদের এমসিকিউ পড়তো তখন আমরা ডাইরেক্ট করে দিতাম মনে মনে বুঝে। চলো, এটা হয়ে গেল আমাদের 2 এর দাগের অঙ্ক। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 এর দাগের ম্যাথ। চলো, মুছে দিলাম 2 এর দাগটা, হ্যাঁ 2 এর দাগটা মুছে দিলাম, এবার চলে গেলাম আমি 3 এর দাগে। চলো, 3 এর দাগটা কি বলেছে আমরা একটু খেয়াল করবো। বলছে একটা ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কাঁটাটি কতটি দৈর্ঘ্য ঘুরবে। ঠিক আছে, আগে পরিধিটা তো বার করলি, তাহলে মিনিটের কাঁটার দৈর্ঘ্য কত, মিনিটের কাঁটার দৈর্ঘ্য যেটা আছে 7 সেমি। তাহলে অতএব মিনিটের কাঁটাটি একবার ঘুরা মানে কত মিনিট, 60 মিনিট। তাহলে মিনিটের কাঁটাটি 60 মিনিটে অতিক্রম করে। একটা মিনিটের কাঁটা পুরোটা যখন ঘুরবে তখন 60 মিনিটে ঘুরবে, তাহলে মিনিটের কাঁটা 60 মিনিটে অতিক্রম করে, 2 গুণিত 22 7 গুণিত 7, তাহলে কত সেমি অতিক্রম করে, 44 সেমি। তাহলে 60 মিনিটে সে কত করছে, 44 সেমি। অতএব মিনিটের কাঁটাটি কত মিনিটে বলেছে, 15 মিনিটে অতিক্রম করে, 15 মিনিটে অতিক্রম করে। তাহলে পুরোটা তো 44, তাহলে এই জায়গাটা আমরা কি করব, 44 গণিত 44 তো টোটালটা,
তার মধ্যে আমাদের কত দরকার 15/60। বুঝা গেল 44 তো আমাদের পুরোটা, তার মধ্যে 15 মিনিটের মধ্যে কত অতিক্রম করছে 15 4 60, 4 11 44 সমান 11 সেমি। এটা অনেকে এরকম ভাবে করে, ঐকিক নিয়ম করেও করতে পারে যে 60 মিনিটে যাই 44 সেমি, একে কত 15 কত, মানে সেম স্ট্র্যাটেজি লাগে যে আমি শুধু একবারে লিখে করেছি, তোমরা যদি একটু লিখে করতে চাও করবে 60 মিনিটে অতিক্রম করে 44 সেমি, একে কত 15 কত, সেম ভাবে বেরাবে। চলো 11 সেমি আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার যেটা করব আমরা 4-এর দাগটা নিয়ে আলোচনা করব, 3-এর দাগটা আমি মুছে দিলাম। চলো 4-এর দাগটা দেখি কি বলতে চেয়েছে। 4-এর দাগটা কি বলেছে, ধনাত্মক x অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দুর দূরত্ব y অক্ষ থেকে 5 একক এবং y অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু x অক্ষ থেকে 12 একক দূরে অবস্থান করলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব। আচ্ছা ছবি ডাকতে হবে তাহলে বুঝতে পারবে, এটা x অ্যাক্সিস, এটা x ড্যাশ অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা y ড্যাশ অ্যাক্সিস, এখানে আমাদের 0। কি বলেছে, x অক্ষের ধনাত্মক অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর দূরত্ব y অক্ষ থেকে 5 একক, মানে এইখানের এই দূরত্বটা আমি ধরে নিচ্ছি y অক্ষ থেকে x অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত, এই দূরত্বটা হচ্ছে আমাদের 5 একক। এই বিন্দুটার নাম আমি মনে করে a দিয়ে দিচ্ছি। এবার কি বলেছে, 5 একক এবং y অক্ষের উপর অবস্থিত x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে, y অক্ষের কোন দিকে অবস্থিত, y অক্ষের উপর অবস্থিত x অক্ষ থেকে 12 একক দূরে, তার মানে আলটিমেট x অক্ষ থেকে যে বিন্দুটা আছে সেটা 12 একক দূরে, মনে করো সাপোজ এই বিন্দুটা, এই যে দূরত্বটা x অক্ষ থেকে আমার দূরত্ব সেটা হচ্ছে 12। এটা এবার যেটা বলেছে তাহলে এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত, আমাদের তাহলে কি কি বলে দিচ্ছে, OA সমান আমাদের বলে দিচ্ছে 5 একক, আর OB সমান আমাদের বলে দিচ্ছে 12 একক, আর আমাকে বিন্দু দুটোর মধ্যে দূরত্ব আমার AB চেয়েছে, তাহলে AB এর মান √ যেটা আসবে সেটা হচ্ছে 12 তার হোল স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার, তাহলে 12 স্কয়ার 144 প্লাস 5 স্কয়ার 25, মানে √ 169, মানে যেটা হবে সেটা হচ্ছে 13 একক। বুঝতে পারলে না পারলে না, বিন্দু দুটোর মধ্যে দূরত্ব চেয়েছে, মানে এই দূরত্বটা। আর একটা জায়গা এই বিন্দুটা এখানেও থাকতে পারতো, কারণ y অক্ষেরটা না ওরা এটা দেয়নি যে ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে বল, ওহো ঋণাত্মক x অক্ষের উপর অবস্থিত, না 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 আমি ভুল বলেছি, এইটা হবে না, এই বিন্দুটা এ পাশে চলে যাবে, সরি এই বিন্দুটা এ পাশে চলে যাবে, যেমন এই দূরত্বটা হচ্ছে আমাদের 5, এটা এ হয়ে যাবে, একই রকমই থাকবে, কোনো রকম অসুবিধা নেই। ওরা বলেছিল ঋণাত্মক x অক্ষের উপর অবস্থিত, এবং বলেছে মানে আমার মনে হচ্ছে ছবিটা যেটা যাবে, 1 মিনিট তোমাদের আমি প্রথমে ঋণাত্মক জায়গাটা আমি দেখিনি, ধনাত্মক দেখে ফেলেছিলাম, তার মানে আলটিমেট দুজনেই যদি ঋণাত্মকে যায় তার মানে x আসবে, এটা x ড্যাশ আসবে, এটা y আসবে, এটা হচ্ছে y ড্যাশ আসবে, দুজনেই ঋণাত্মক, এটাও ঋণাত্মক যদি যায় এটাও ঋণাত্মক আসতে পারে না, ও এটা a, এটা আমাদের বলেছে আমাদের 5, আর এই যে বিন্দুটা আমাদের B, এটা আমাদের বলেছে x অক্ষ থেকে দূরত্ব 12, মানে সেই সেমই হবে, কিন্তু ছবিটা একটু চেঞ্জ হয়ে যাবে, দুজনেই ঋণাত্মক বলেছে, ঋণাত্মক x অক্ষের উপর অবস্থিত, আর তার সাথেই বলেছে এবং আমাদের y অক্ষের উপর অবস্থিত, সেখানে ধনাত্মক ঋণাত্মক কিচ্ছু বলেনি, তার মানে আমি এই জায়গাটা ছবিটা এঁকে দিলাম, একই রকম অ্যান্সার বেরোবে, এটা 5 এটা 12, মানে সেই অতিভুজের কথাই বলতে চেয়েছে, তোমরা একটু ছবিটা এঁকে নেবে। চলো 5-এর দাগটা আমরা করাচ্ছি, 5-এর দাগটা করানোর পর আমাদের তারপরের দাগে চলে যাব যেখানে 3-এর দাগের মেইন অঙ্ক আছে। চলো 5-এর দাগ কি বলতে চেয়েছে একটু দেখবো। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রথম শ্রেণীর, আচ্ছা আগে ইয়েটা রেডি করে নি, আগে আমরা এই পাশটা রেডি করে নি। তাহলে প্রথমে কি দিয়ে আছে, শ্রেণী সীমা দিয়ে আছে, কিন্তু এখান থেকে শ্রেণী সীমাটা বার করতে হবে, শ্রেণী সীমা দিয়ে আছে, আমি এখান থেকে যেটা বার করব শ্রেণী সীমানাটা বার করবো, এবং আরেকটা যেটা দিয়ে আছে পরিসংখ্যা। আচ্ছা শ্রেণী সীমা কত দিয়েছে, 60 থেকে 64 দিয়ে আছে, আচ্ছা থাক, তারপরে দিয়েছে 65 থেকে 69 দেওয়া আছে, আচ্ছা থাক, তারপরে 70 থেকে 74 দেওয়া আছে, আচ্ছা থাক, তার সাথে আছে 75 থেকে, এটা দেওয়া আছে। এবার আমরা যেটা করব 4 5 8 7, 4 5 8 7, ব্যাস এটা দেওয়া আছে। এবার একটা জায়গা লক্ষ্য করো, 60 থেকে 64 এবং 65 থেকে শুরু হচ্ছে, তার মাঝে এক গ্যাপ, তাহলে 0.5 কমাবো, 0.5 বাড়াবো, তাহলে 60 থেকে 0.5 কমালে 59.5 থেকে আমাদের যেটা হবে 64.5, 64.5 থেকে 69.5, 69.5 থেকে 74.5 এবং 74.5 থেকে 79.5। আমরা এটা কি রেডি করলাম, যেহেতু গ্যাপ এক আছে তাহলে 0.5 কমালাম এবং 0.5 বাড়ালাম। এবার দেখো আমাদেরকে কি বলেছে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, তাহলে কি আছে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, দুটো সূত্র ভালো করে জানতে হবে, পরিসংখ্যা ঘনত্ব আমরা একসাথেই লিখছি, আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা,
শেষ শ্রেণীর সূত্রগুলো একসাথে বলবো, আপেক্ষিক পরিসংখ্যান, এবং মনে রাখার শর্ট ট্রিক্সও বলবো, এটা বেশ গুলি যায় জানো, আপেক্ষিক পরিসংখ্যান। এবার দেখো, যখন আমরা কাজগুলো করি উক্ত শ্রেণীর পরিসংখ্যাটা দুজনেরই থাকে, উক্ত শ্রেণীর পরিসংখ্যা দুজনেরই থাকে, এরও থাকে এরও থাকে। একটার কি থাকে, একটার থাকে শ্রেণী দৈর্ঘ্য থাকে আর একটার থাকে মোট পরিসংখ্যা থাকে। এবার এখানে কনফিউজ হয় যে কোনটাই স্যার মোট পরিসংখ্যা হবে আর কোনটাই স্যার শ্রেণী দৈর্ঘ্য হবে। যখন আমরা প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বার করবো এবং শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা লক্ষ্য করবে, আপেক্ষিকের শেষে কি আছে পরিসংখ্যা, তার মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে মোট পরিসংখ্যা। কি বললাম একটু ভালো করে বুঝে রাখুন, যেহেতু আমার বলছে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, শেষে কি আছে, শেষে কি আছে পরিসংখ্যা, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে মোট পরিসংখ্যা। আর এখানে দেখো পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা আগে আছে, তাহলে এখানে চলে আসবে শ্রেণী দৈর্ঘ্য। এই জায়গাটা কিন্তু গোলমাল করো, একটু নিজের মতো করে মানে বেশ গুলিয়ে যায় কিন্তু বাবা, তোমরা একটু ভালো করে খেয়াল করো, যখন আমাদের আপেক্ষিক পরিসংখ্যা বলবে তাহলে এই যে শেষে পরিসংখ্যা আছে তাই নিচেই হবে মোট পরিসংখ্যা, আর অপোজিটটা হবে এখানে। এটা রইলে আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা পড়েছে মানে কোনটা, প্রথম শ্রেণীর পরিসংখ্যা মানে উক্ত শ্রেণীর পরিসংখ্যা মানে 4, তাহলে 4 বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে গ্যাপ, শ্রেণী সীমার কিন্তু গ্যাপ নাই, শ্রেণী সীমানার গ্যাপ। অনেকে যেটা ভুল করে যে শ্রেণী সীমার গ্যাপ বার করতে, কিন্তু এটা নয়, শ্রেণী সীমানার গ্যাপ। ওখানে দেখো আমাদের গ্যাপটা আছে 5, কারণ সবাই কারে একই থাকবে 74.5 থেকে, মানে এটা থেকে এটা বিয়োগ করো কি এটা থেকে এটা বিয়োগ, যেখানেই বিয়োগ করো একই থাকবে। আর উক্ত শ্রেণীর পরিসংখ্যা মানে কি, এই শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা উক্ত শ্রেণী মানে শেষের মানে কত 7 বাই মোট পরিসংখ্যা, টোটাল যে পুরোটা আছে তাদেরকে যোগ, তাহলে যোগ 5 4 9, 9 8 হচ্ছে আমাদের 17, আর 17 আর 7 যেটা হচ্ছে সেটা হচ্ছে 24। ভালো করে একটু বুঝে রাখো। তাহলে আমি যখন বললাম পরিসংখ্যা ঘনত্ব, তখন তোমরা মনে রাখবে যে স্যার উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, আর নিচয় যখন আপেক্ষিক পরিসংখ্যা, পরিসংখ্যা কথাটা বলছি তার মানে এখানে চলে আসবে আমাদের মোট পরিসংখ্যা। এই জায়গাটা ভালো করে মনে রাখবে, শর্ট ভাবে মনে রাখবে, যার শেষে পরিসংখ্যা নিচয় চলে আসবে মোট পরিসংখ্যা। চলো ক্লিয়ার করতে পেরেছি আশা করি। চলো এবার 3 দাগে চলে যাই। চলো দেখো, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ একটা দাগ, যেটা হচ্ছে 3 দাগের ম্যাথ। 3 দাগের ম্যাথ আমাদের টার্গেট ম্যাথ। এই ম্যাথগুলোকে কোনো রকম ভাবে ছাড়লে হবে না, যেটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে থাকবে করতেই হবে। বেশ কিছু অঙ্কর মধ্যে তোমাদের কমন পেয়ে যাবে, যে ম্যাথগুলো তোমাদের রায় মার্টিনের পেজগুলোই দিচ্ছে, সেই ম্যাথগুলোকে একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখা যায়। এবং একটা জিনিস খুব দারুণভাবে বলতে হয় যে এই চ্যাপ্টারে তোমরা উদাহরণগুলো ভালো করে করো, যে টেলিভিশনের অঙ্কটা আছে উদাহরণের ম্যাথগুলো দারুণভাবে করো, কারণ এই চ্যাপ্টারের একটা উদাহরণ থেকে ম্যাথ তুলে এবং একটা যেটা তুলে সেটা প্রশ্ন থেকে তুলে, তাহলে উদাহরণের খুব সামান্য ম্যাথ আছে, সেই ম্যাথগুলোকে একটু দারুণভাবে দেখে নেবে, দেখবে তোমাদের কমন পেয়ে যাবে। প্রথমে কি বলেছে, রমেন বাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করে 4% ক্ষতি হলো, কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে তার 28% লাভ হবে। তাহলে রমেন বাবু কি করছে, 12টা লজেন্স 5 টাকায় বিক্রি করেছে। তাহলে রমেন বাবু কি করেছে, 12টা লজেন্স 5 টাকায় বিক্রি করেছে, 12টি লজেন্সের বিক্রয় মূল্য কত করেছে 5 টাকা। তাহলে 12টা লজেন্সের বিক্রয় মূল্য 5 টাকা, একটি লজেন্সের বিক্রয় মূল্য আমাদের যেটা পেলাম 5/12 টাকা। বুঝা গেল না যায়, একটা লজেন্সের বিক্রি করেছে ক টাকায় 5/12 টাকা। বিক্রি করেছে কি ভাবছে, আমার 4% ক্ষতি করেছে, তাহলে প্রতিটি লজেন্স বিক্রি করে কত ক্ষতি হয়েছে বাবা, 4%। 4% ক্ষতি হলে প্রতিটি লজেন্সের ক্রয় মূল্য, ভালো করে বুঝো, বিক্রয় মূল্য দিয়ে আছে 5/12, সেখান থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 5/12 গুণিত 100 বাই, দেখো ক্রয় মূল্য যেখানেই থাকবে সেখানে উপরে কিন্তু 100 হবে, তাহলে 100 বাই 100 মাইনাস 4, তার মানে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে 96। 100 বাই যেহেতু ক্ষতি হয়েছে তাহলে 100 মাইনাস 4, আমি কিচ্ছু করবো না, এত টাকা। ঠিক আছে, ভালো করে বুঝো, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গণিত 100 বাই, যদি লাভ হয় তো প্লাস, তো ক্ষতি হলে মাইনাস, এত টাকা। এবারে কি করতে যাচ্ছে, সে বলছে আমি 28% লাভ করতে চাই। এবার এইটা তো আমার ক্রয় মূল্য বেড়ে গেছে, তাহলে প্রতিটি লজেন্স 18%, মানে কত পার্সেন্ট লাভ, 28% লাভ। তাহলে কি লিখবো, প্রতিটি লজেন্স এখন
28% লাভে বিক্রি করলে প্রতিটি লজেন্সের বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত ছিল? 5/12 গণিত 100/96 ছিল। এবার আমি 28% লাভে বিক্রয় মূল্য যখন হবে তখন হচ্ছে নিচে 100, বিক্রয় মূল্য যখন হবে নিচে 100। কি করছি? 28% লাভে, তার মানে 100 + 28 মানে কত হয়ে যাবে? 128। এই জায়গাটা ভালো করে বুঝো। আমাদের কি হচ্ছে? ক্রয় মূল্য গণিত বিক্রয় মূল্য সমান কি? ক্রয় মূল্য গণিত 100 ± r/100। তাহলে আমাদের যেহেতু লাভ বেরিয়েছে তাহলে 28% লাভ মানে কত? 128/100। এবার এখানে একটু কাটাকাটি করি, 100 কেটে দিলাম। আচ্ছা, এবার এখানে একটু কেটে দিই, 5টা থাক, 12 দিয়ে কি কাটবে? 4 দিয়ে কেটে দাও। 4 × 3 = 12, 4 × 3 = 12, 4 × 2 = 32 হয়ে গেল। 3 দিয়ে কেটে যাচ্ছে দেখো, 3 দিয়ে কেটে যাচ্ছে দেখো, তার মানে আলটিমেট কি আসছে? 5/9 টাকা। তাহলে এবার বুঝো 5/9 টাকা যে বিক্রয় মূল্য, সেটা কটা লজেন্সের বিক্রয় মূল্য? একটা লজেন্সের। তাহলে 5/9 টাকায় পাওয়া যায় একটি লজেন্স। তাহলে 1 টাকায় পাওয়া যায়, এটা ঘুরে যাবে 9/5টা লজেন্স, আর আমার চেয়েছে 10 টাকায় পাওয়া যায়। আঠারোটি থাকে। তাহলে এবার আমি কি করলাম? ম্যাথটা একবার প্রথম থেকে বলি। 12টা লজেন্সের বিক্রয় মূল্য 5 টাকা, আমি একটা লজেন্সের বার করলাম। তারপর আমি 4% ক্ষতিতে বিক্রি করে আমি কি করলাম? 4% যেহেতু ক্ষতি, এটা যেহেতু বিক্রয় মূল্য, আমি সেখান থেকে ক্রয় মূল্য বার করলাম। ওই ক্রয় মূল্যের উপর এবার আমি চাচ্ছি যাতে 28% লাভ হয়, তাহলে 28% লাভ আবার বিক্রি করে আমি বিক্রয় মূল্যটা বার করলাম। তাহলে এই যে বিক্রয় মূল্য, সেটা কটা লজেন্সের বিক্রয় মূল্য? একটা লজেন্সের বিক্রয় মূল্য। তাহলে 5/9 টাকায় পাওয়া যায় একটা লজেন্স। 1 টাকায় পাওয়া যায় কত? 10 টাকায় পাওয়া যায় কত? তার মানে লিখবে 10 টাকায় 18টা লজেন্স যদি বিক্রি করে, এখানে লিখে দেবে যে 10 টাকায় 18টি লজেন্স যদি বিক্রি করে ওই ব্যক্তিটার 28% তখন লাভ থাকবে। দারুণ অঙ্ক, ভালো করে বুঝে করবে, দারুণ অঙ্ক, ভালো করে বুঝে করবে। চলো এরপর আমরা যেটা করাবো অথবা অঙ্কটা করাবো। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 3 দাগের অথবার ম্যাথটা। 3 দাগের অর কি বলেছে আমরা একটু পড়বো। রবিন কাকুর একটি হস্তশিল্প প্রত্যেকটি 1248 টাকা বিক্রি করে প্রথমটিতে 4% লাভ হয় এবং দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়, তাহলে তার লাভ বা ক্ষতি বার করতে বলছে, বার করি। তাহলে কি? প্রতিটি হস্তশিল্পের রবিন কাকুর প্রতিটি হস্তশিল্পের বিক্রয় মূল্য, প্রতিটি হস্তশিল্পের বিক্রয় মূল্য কত টাকা বলেছে? প্রতিটি হস্তশিল্প সে হচ্ছে 1248 টাকা বিক্রি করে। এবারে যার গল্পটা আছে, প্রথমটিতে সে 4% লাভ করেন, প্রথমটাতে সে 4% লাভ করে, প্রথমটি 4% লাভে ক্রয় করলে ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য সমান কত? বিক্রয় মূল্য গণিত, ক্রয় মূল্য হলে সবসময় উপরে 100 হয়, বিক্রয় মূল্য গণিত 100 বাই, যেহেতু আমাদের 4% লাভ করেছে তার মানে এখানে আসবে 104, যেহেতু 4% লাভ করেছে তাই আসবে 104। চলো কাটাকাটিটা করে নি, দেখা যাক কত বেরোচ্ছে। 4 দিয়ে কাটা, 4 দুগুণে 9 10, 4 6 24, 4 দিয়ে কাটা 4 3 12, 4 1 4, 4 দুগুণে 8। আচ্ছা 13 দিয়ে কাটবে তো নিশ্চয়ই, 13 দিয়ে 26, 13 দিয়ে যদি কাটে 13 দুগুণে 26, 27 28 29, 4 3 52 আর 2 12 24, তার মানে আলটিমেট হচ্ছে 1200 টাকা। তাহলে প্রথমটার ক্রয় মূল্য আমরা পেলাম 1200 টাকা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখি দ্বিতীয়টা কি করেছে? দ্বিতীয়টা হচ্ছে 4% ক্ষতিতে, দ্বিতীয়টি 4% ক্ষতিতে ক্রয় করলে ক্রয় মূল্য হয় 1248 গণিত, এখানেও 100 হবে যেহেতু 4% ক্ষতি, তার মানে 100 বিযুক্ত 4 মানে যেটা হবে সেটা হচ্ছে 96। একদম গোলাবে না কিন্তু, ক্রয় মূল্য বার করতে গেলে উপরে সব সময়ের জন্য 100 হয়। কাটাকাটিটা করি তাহলে বুঝতে পারবে। 4 দিয়ে কাটে দাও, 4 2 9, 4 4 16, আর 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 3 12, 4 1 4, 4 2 8, 12 দিয়ে কেটে দিই, 12 2 24, 12 দিয়ে কেটে দাও, 3 12 36, 12 2 24, 25 26 27 28 29 30 31 72, ঠিক আছে।
6 12 72, তাহলে আর 2 13 26, তার মানে আলটিমেট যেটা আসছে সেটা কত? 1300 টাকা। তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত? 1300 টাকা। দ্বিতীয়টার ক্রয় মূল্য কত? 1200 টাকা। এবার দেখো আমরা চাইলে আমরা প্রথমেই লিখে দিতে পারতাম প্রথমটিতে লাভ, প্রথমটিতে লাভ। আচ্ছা প্রথমটা দেখো কিনেছে 1248 টাকায়, বিকেছে কিনেছে 1200 টাকায়, বিকেছে আচ্ছা একবারে আমরা করে দিন, একবারে করে দিচ্ছি আমাদের। আচ্ছা মোট বিক্রয় মূল্যটা বার করলি, মোট বিক্রয় মূল্য, আচ্ছা একবারেই করে দিচ্ছি। মোট বিক্রয় মূল্য কত? প্রতিটার বিক্রয় মূল্য 1248, তাহলে 2 গণিত 1248, তাহলে 8 দুগুণে 16 6, হাতে থাকে 1, 4 দুগুণে 8 একে 9, আর 12 দুগুণে 24, 2496 টাকা মোট বিক্রয় মূল্য। আচ্ছা মোট বিক্রয় মূল্য করেছি, সরি মোট ক্রয় মূল্য। প্রথমটার ক্রয় মূল্য 1200 আর দ্বিতীয়টার ক্রয় মূল্য 1300, 1200 আর 1300 মানে আমাদের যেটা হচ্ছে আমাদের 2500 টাকা। তার মানে দেখো আমাদের মোট ক্রয় মূল্য যেটা 2500 টাকা, আর মোট বিক্রি করেছি কত? 1296 টাকা। তাহলে এখান থেকে দেখো আমার নিশ্চয়ই ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি কত? ক্ষতি কত? 2500 বিযুক্ত 2496, কারণ আমার যে ক্ষতিটা সেটা হচ্ছে 4 টাকা ক্ষতি হচ্ছে। আমার ক্ষতি ক টাকা হচ্ছে? 4 টাকা ক্ষতি। আলাদা আলাদা করলেও হতো, কোনো অসুবিধা নেই, আমি একবারও করে দিলাম। তাহলে এখান থেকে মোট বিক্রয় মূল্য, যেহেতু দুটো হস্তশিল্প প্রত্যেকটি 1248 টাকা আমাদের বলছে না, রবীন কাকু প্রতিটি হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248, তাহলে মোট বিক্রয় মূল্য 2 গুণিত 1248, আর প্রথমটার ক্রয় মূল্য বেড়েছে 1200, দ্বিতীয়টার ক্রয় মূল্য বেড়েছে 1300, তাহলে মোট ক্রয় মূল্য কত? 1300 আর 1200 হচ্ছে 2500। দিয়ে আমরা দেখলাম যে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? হয়েছে আলটিমেট যেটা সেটা ক্ষতি। চলো 3 এর দাগের অঙ্ক আমি কি করলাম? কমপ্লিট করে দিলাম। এরপরে যেগুলো করাবো সেটা 4 এর দাগের অঙ্ক। চলো চলো এবার করবো আমরা 5 এর দাগটা, ও 3 এর দাগটা করালাম, সরি 4 এর দাগটা করবো। 4 এর দাগটা করবো, কি বলেছে? অপনয়ন কিংবা পরিবর্তবাদে যে কোনো একটা পদ্ধতিতে আমি করে দিচ্ছি। অপনয়নটাই প্রথমে করছি। 1/3 x মাইনাস ওয়াই সমান 1/4 ইন্টু y মাইনাস 1, এটা আছে। 1/3 x মাইনাস ওয়াই সমান 1/4 y মাইনাস 1, এখান থেকে একটা ইকুয়েশন বার করবো। আরেকটা ইকুয়েশন বার করবো 1/7 4x মাইনাস 5y, এটার সাথে আমাদের যেটা করবো x মাইনাস 7। চলো এটা ক্রস গুণ করে দিই, তাহলে এটাকে গুণ করলে কত হবে? 4x মাইনাস 4y সমান 3y মাইনাস 3, বা 4x মাইনাস 4y মাইনাস 3y ইকাল টু মাইনাস 3। তাহলে আলটিমেট আসবে 4x মাইনাস 4 3 7y ইকাল টু আমাদের মাইনাস 3, যেটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। চলো 2 নম্বরে চলে যাই। তাহলে 4x মাইনাস 5y সমান 7 দ্বারা গুণ করলে 7x মাইনাস 7 7 49, তাহলে কি চলে এলো এটা? 4x মাইনাস 7x মাইনাস 5y ইকাল টু মাইনাস 49, বা 4 3 7 মানে মাইনাস 3x মাইনাস 5y সমান আমাদের যেটা আসছে মাইনাস 49। চলো আমাদের তাহলে 1 এর দাগে একটা ইকুয়েশন করেছি, 2 এর দাগে একটা ইকুয়েশন, এবং 1 ও 2 নম্বর সমীকরণ আমি অপনয়ন করে পাই। 1 ও 2 নম্বর সমীকরণ অপনয়ন করে পাই। তাহলে অপনয়ন করলে কি আসবে? 4x মাইনাস 7y ইকাল টু মাইনাস 3, এবং আরেকটা ইকুয়েশন আছে মাইনাস 3x মাইনাস 5y সমান মাইনাস 49। আচ্ছা এটাকে আমরা কত দ্বারা গুণ করবো? দেখো আমি টার্গেট নিলাম যে এক্সটাকে কাটাবো, তার মানে এটাকে 3 দ্বারা গুণ করবো, এটাকে 4 দ্বারা গুণ করবো। তাহলে 3 দ্বারা গুণ করলে 3 4 12x মাইনাস 3 7 21y ইকাল টু 3 3 মাইনাস 9, 4 দ্বারা কাটলে 4 3 12x মাইনাস 4 5 20y মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 9 36 6 হাতে থেকে 3 4 4 16 3 19, ব্যাস কেটে গেল, এটা চলে এলো। তাহলে মাইনাস কত আসছে? 41y সমান এখানে কত? 9 6 15 5 হাতে থেকে 19 আর 1 20 205, y সমান আমাদের যেটা আসবে 205 বাই 41, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কত চলে এলো? 5 চলে এলো। তাহলে আমাদের y এর ভ্যালু কত চলে এলো? 5। এবারে কি করব? কি করব? y সমান 5 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরটা দেখা যাক। 4 ইন্টু কত হয়ে যাবে? 5 মাইনাস 7y সমান আসবে মাইনাস 3। আচ্ছা 4 5 20 মাইনাস 7y সমান আমাদের আসবে মাইনাস 3। তাহলে মাইনাস, ভুল করছি না, ভুল করছি না, 4 5 20, আচ্ছা ঠিক আছে, ঠিকই তো আছে মনে হচ্ছে। 7y সমান আমাদের যেটা আসবে, না কাটাকাটি হচ্ছে না তো, y এর ভ্যালু 5, ও y এর ভ্যালু তো 5, আমি x এর ভ্যালু বসাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে কি আছে? 4x মাইনাস 7 ইন্টু 5 ইকাল টু মাইনাস 3।
তাহলে 4x মাইনাস 35 ইকুয়াল টু মাইনাস 3, তাহলে 4x সমান আমাদের আসবে 35 মাইনাস 3 বা 4x সমান 32 বা x সমান 32/4, মানে আমাদের চলে আসবে কত 8। তাহলে x এর ভ্যালু কত হলো 8, y এর ভ্যালু কত হলো 5। নির্ণয় সমাধান x সমান 8 এবং y সমান 5। এবারে এই অপোনেন্টটাকে যদি বলা স্যার পরিবর্তন করুন, তাহলে কোনো অসুবিধা নাই, দুটো ইকুয়েশন তো আমার ক্রিয়েট করে দিয়েছি, এই দুটো ইকুয়েশন থেকে মানগুলো বস করাবে। আমি যদি করে দিই তাহলে এটা অপোনেন্টটা ক্লিয়ার হলো। আমি একদম কাজ করব, আমি ইকুয়েশন গুলো যেহেতু বার করে নিয়েছি আমি এখান থেকে কাজ করব। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম, আমি এবার এখান থেকে পরিবর্তন করব। আমি ইকুয়েশন গুলো বার করে দিচ্ছি, এবার এখান থেকে আমি পরিবর্তন করে দিচ্ছি। 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নং থেকে পাই। তাহলে এখান থেকে কি বেরাবে 4x সমান 7y মাইনাস 3, x সমান কত 7y মাইনাস 3/4, এটা আমাদের ইকুয়েশন দিচ্ছি 3 নম্বর ইকুয়েশন। এবার কি করব 2 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, তাহলে -3 ইনটু x এর ভ্যালু 7y মাইনাস 3/4 মাইনাস 5y সমান আমাদের আছে -49। তো বা এখান থেকে কত বেরাচ্ছে, আচ্ছা 4 যদি লসাগু করে দিই একবারে কত -3 7 21y মাইনাস সমান আছে প্লাস 3 3 9 মাইনাস 4 5 20y সমান বেরাচ্ছে -49, এটা বেরাচ্ছে। একটু ক্যালকুলেশনে চলে যায়। বা এখান থেকে দেখো 20y আর 21y চলে আসবে -41y। আচ্ছা এখান থেকে চলে আসছে +9 সমান আমাদের 4 দিয়ে গুণ করলে চলে আসছে -4 9 36 6 হাতে থেকে 3 4 4 16 3 চলে আসছে 19। তাহলে বা -41y সমান -196 -9 বা -41y সমান আমাদের আসছে -9 6 15 5 হাতে থেকে 205 বা y সমান আমাদের যেটা আসছে 205 বাই সেই 41 মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলে আমাদের সেই মান চলে আসছে y এর ভ্যালু 5। চলো এবার y এর মানটা আমি বসিয়ে দিই, y এর মান 3 নম্বরে বসিয়ে দাও ডাইরেক্ট। y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 3 নম্বরে বসিয়ে পাই। তাহলে x সমান কত আসবে 7 ইনটু 5 মাইনাস 3/4, তাহলে 5 7 35 মাইনাস 3/4 তার মানে 32/4, মানে আমাদের যে ভ্যালুটা বেরিয়ে গেল সেটাও আমাদের 8। দেখো আমি দুটো পদ্ধতিতেই করে দিলাম, অপনয়নও করালাম এবং পরিবর্তন পদ্ধতিতে করালাম। তোমাদের পরীক্ষায় যে কোনো একটা পদ্ধতির মধ্যে পড়ে যতগুলো করলাম অপনয়ন পরিবর্তনই পাচ্ছি, তাহলে প্রথমে অপনয়ন করালাম, তারপরে যেটাই করালাম সেটা হচ্ছে পরিবর্তন। চলো আমি তোমাদের 4 এর দাগ কমপ্লিট করে দিলাম, এরপরে পরবর্তী অঙ্কে চলে যাই। চলো এবারে দেখো 4 এর দাগটা আমি করালাম, 5 এর দাগে তোমাদের উপপাদ্য দিয়েছে, 6 এর দাগে তোমাদের প্রয়োগ দিয়েছে, সোজাসুজি দিয়েছে, 7 এর দাগে তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে সম্পাদ্য দিয়েছে। তোমরা এগুলো করবে। আমি এবার যেটা করাবো সেটা হচ্ছে 8 এর দাগটা করাবো, সেটা 8 এর দাগটা করাবো। ঠিক আছে, এগুলো একটু নিজের দায়িত্ব সহকারে করবে বাবা। ঠিক আছে, চলো 8 এর দাগটা কি বলেছে দেখি। 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত সর্ববৃহৎ 4টা পাত কেটে নেবো। তাহলে একটা মনে করো একটা বর্গাকার পাত আছে, এখান থেকে সর্ববৃহৎ 4টা পার্ট কাটতে গেলে আমাকে এটাকে 4 ভাগে ভাগ করতে হবে। দেখো এবার প্রতিটা জায়গায় আমাদের একটা এরকম করে অবস্থান, এটা একটা করবে, এটা একটা করবে, এরকম ভাবে করবে। এবং এই যে বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফল দেওয়া আছে কত 196 বর্গ সেমি। এবার কি বলছে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত, মানে আমাকে প্রতিটার পরিধি বার করতে হবে। তাহলে কি লিখবো বর্গাকার পাতটার আগে ক্ষেত্রফল দেখে নি, বর্গাকার পাতটির ক্ষেত্রফল 196 সেমি স্কয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত, √196 সমান 14 সেমি। তাহলে কি হলো আমাদের, কি হলো প্রতিটা পাতের যেটা আমাদের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল সেটা হচ্ছে 14 সেমি। ঠিক আছে, তাহলে মানে পাতটার বাহুর দৈর্ঘ্য কত 14 সেমি। এবার কি লিখবো, পাতটিতে 4টি সর্ববৃহৎ বৃত্ত তৈরি করলে প্রতিটি বৃত্তের ব্যাস হবে কত হবে 14/2 সমান 7 সেমি। ভালো করে বুঝো, তাহলে এইটা যদি পুরাটা 14 হয় তার মানে আলটিমেট অর্ধেকটা কত হয়ে যাবে 7 সেমি। পুরোটা যদি 14 হয় তাহলে অর্ধেকটা কত হয়ে যাবে 7 সেমি। এবার কি লিখবে প্রতিটি
পাতের ব্যাসার্ধ 7/2 সেমি। তাহলে প্রতিটা পাতের ব্যাসার্ধ পেয়ে গেলাম। আর আমার যেটা চেয়েছে প্রতিটা বৃত্তাকার পাতের পরিধি, অতএব প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি 2 গুণিত 22 7 গুণিত আর এর মান হচ্ছে 7/2। 2 দিয়ে কেটে দিলাম, 2 এখানে কেটে দিলাম, সাথে সাথে 2 দিয়ে ক্যান্সেল করে দিলাম, তার আমাদের যেটা চলে এলো 22 সেমি। তাহলে প্রতিটা বৃত্তাকার যে পাত তার পরিধি যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে তোমাদের চলে এলো 22 সেমি। চলো মুছে দিলাম। এরপর আমি যেটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগটা করাবো। 22 সেমি হয়ে গেল অ্যান্সার। এবার যেটা হবে সেটা হচ্ছে কি বলেছে, 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়েছে 5 সেমি। তাহলে ধরে নিই যে মনে করি আয়তাকার বাগানটির প্রস্থ x সেমি আর দৈর্ঘ্য, তাহলে অন্তর 5 মানে দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি x প্লাস 5 সেমি। আচ্ছা, ক্ষেত্রফল কত বলেছে 84 সেমি। তাহলে বাগানটির ক্ষেত্রফল কত? বাগানটির ক্ষেত্রফল কত? তাহলে বাগানটির ক্ষেত্রফল x × x প্লাস 5 সেমি। তাহলে বাগানটার ক্ষেত্রফল আমরা বার করলাম। আমার চেয়েছে বাগানের পরিসীমা, সেটা মাথায় রাখবে। তাহলে বাগানটার ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা। আচ্ছা, সেমি নয়, বর্গ সেমি, সেমি স্কয়ার। শর্তে এটা সমান 84, x × x প্লাস 5 সমান 84। তাহলে বা x² প্লাস 5x মাইনাস 84 = 0, বা x² 7 12 84 করে দাও, তাহলে প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84 = 0, বা x কমন নিলে আসবে x প্লাস 12 মাইনাস 7 কমন নিলে আসবে x প্লাস 12 = 0। তাহলে বা কি আসছে, একটা আসছে x প্লাস 12, একটা আসছে x মাইনাস 7 = 0। হয় নতুবা করে দিই, তাহলে হয় x প্লাস 12 = 0, x সমান আমাদের মাইনাস 12, আর নতুবা আমাদের x মাইনাস 7 = 0, x সমান আমাদের চলে এলো 7। এবার দেখো, তাহলে x এর ভ্যালু যদি 7 বেরিয়ে যায়, এটা মাইনাস বেরিয়েছে, তাহলে অতএব বাগানটির প্রস্থ কত আসবে 7 সেমি, আর দৈর্ঘ্য যেটা চলে আসবে 7 প্লাস 5 সমান 12 সেমি। ঠিক আছে, 7 প্লাস 5 সমান 12 সেমি। দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে আমি যদি বলি x এর ভ্যালু 7 ধরি, তাহলে বাগানটার প্রস্থ 7 সেমি আর দৈর্ঘ্য হবে 7 প্লাস 5 সমান 12 সেমি। তাহলে অতএব পরিসীমা সমান কত হবে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 × 12 7 19, 19 2 38 যেটা চলে এলো সেটা হচ্ছে সেমি। তাহলে বাগানটার আমাদের যেটা পরিসীমা চলে এলো কত, 38 সেমি। দৈর্ঘ্য বার করলাম, প্রস্থ বার করলাম, তারপরে পরিসীমা সূত্র 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। চলো আর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 এর দাগ। কি বলেছে, ট্রাপিজিয়ামের কথা বলেছে। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হচ্ছে 19 আর হচ্ছে 9। তাহলে আমরা একটা ছবি আঁকি ট্রাপিজিয়ামের, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে 8 আর 6 বলেছে, মানে এখানে দুটো কিন্তু আলাদা আলাদা যাবে। মানে তোমাদের যদি মনে করে যে স্যার সোজা সোজা আসবে, মানে দুটো তির্যক বাহু যদি সমান হবে বাবু, সেটা ভুল, আলাদা আলাদা আসবে। তাহলে আমি এটা ধরে নিচ্ছি 9 সেমি, এটা ধরে নিচ্ছি 19 সেমি। আচ্ছা, এবার একদিকটা হচ্ছে ছোটটা হবে, তার মানে আলটিমেট এদিকে ছোটটা ধরছি 6 সেমি ধরছি, আর এদিকে আমি বড়টা ধরছি আমাদের 8 সেমি ধরছি। ব্যাস এরকম অবস্থায় আছে। আমি একটা এরকম ভাবে দাগ দেব, ব্যাস আমি দাগ নিয়ে নিলাম। আর যদি মনে হচ্ছে আমি এরকম ভাবে একটা দাগ নিয়ে নিলাম, কোনো অসুবিধা ছাড়াই আমি এরকম একটা দাগ নিয়ে নিলাম। বা অন্যরকম ভাবেও আমরা করতে পারতাম, বা আপাতত এটা দিয়ে একটু x ধরে করে দেখো, অঙ্কটা আমার মনে হয় সুবিধায় চলে আসবে। আমার মনে হয় ABCD আমার ট্রাপিজিয়ামটা দিই, এটা হচ্ছে আমাদের EF নাম দিয়ে দিই। দেখো আমি ছবিটা ভালো করে আগে আপাতত বুঝো, তারপর আমি করাচ্ছি। এবার হলো আমরা এইরকম ছবিটা থেকে আমাদের মেন টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল করা, হাফ ইন্টু কি ছিল, সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব। ঠিক আছে, অনেক রকম ভাবে আমরা করতে পারি। দেখো এরকম ভাবে যদি বলে স্যার এরকম ভাবে কিভাবে করবো, এরকম ভাবে তুমি যদি মনে করো এটা 9 হয়, তার মানে এটা 9, তাহলে এই দুটোর যোগফল 10, একটাকে x ধরে একটাকে 10 মাইনাস x ধরলে দিয়ে একদম মানে ইকুয়েশনটা নিয়ে আসবে। এবার বলো স্যার কিরকম হবে, এটা তো পুরোটা 19, তাহলে a সমান আমি যদি a থেকে লম্ব অঙ্কন করি, তার মানে এটা 9 মানে আলটিমেট এই জায়গাটা 9 হয়ে যাবে। আর বাকিটা যে 10 পড়েছে, আমি যদি ধরলি এটা x আর এটা আমাদের 10 মাইনাস x, তাহলে এখান থেকে আমরা এই ত্রিভুজটা থেকে এটা বার করবো, আর এই ত্রিভুজটা থেকে আমরা এটা বার করবো নাকি। তাহলে সেই জায়গা থেকে এই দুটাকে যখন সমান করে দেবো, তখন আমি x এর ভ্যালু পেয়ে যাবো, আর x এর ভ্যালু মানে এটা পাবো।
এটা আর এটাকে ধরে আরেকবার আমি এইটা বার করে নিতে পারি। আবার অন্য টাইপও বলবো, আপাতত এই টাইপটাই আমি আপাতত তোমাদের করাচ্ছি। দ্বিতীয়বার মানে এটা একদম অঙ্কটা শেষে আমি আবার একটা টাইপ বলবো। চলো এটা আপাতত করে নাও। যে কি করলাম, এ ও বি বিন্দু থেকে সিডি বাহুর উপর কে কে লম্ব টানলাম, এই ও বিএফ লম্ব অঙ্কন করলাম। অতএব আমরা এখান থেকে পেলাম এবি সমান ইএফ সমান 9 সেমি। ঠিক আছে, তাহলে অতএব আমরা যদি এটা 9 হয় তাহলে সি প্লাস এফডি, তাহলে অতএব সিই প্লাস এফডি সমান যেটা আসবে 19 মাইনাস 9 সমান 10 সেমি। এবার একটা মনে করে নিই, যে মনে করি সি সমান 1 সেমি, তাহলে এখান থেকে এফডি সমান কত আসবে আমাদের 10 মাইনাস 1 সেমি। তাহলে এটা 1 সেমি হলো, আর এফডি সমান আমাদের চলে এলো 10 মাইনাস 1 সেমি। এবার লক্ষ্য করো ত্রিভুজ এসিই এর, ত্রিভুজ এসিই এর আমাদের এই উচ্চতা, তাহলে এই সমান কত রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার 6 তার হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সেমি। আর ত্রিভুজ বিএফডি এর, এই যে বিএফডি এই ত্রিভুজটার উচ্চতাকে বিএফ সমান রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ কে আছে 8 তার হোল স্কয়ার মাইনাস অফ 10 মাইনাস এক্স তার হোল স্কয়ার সেমি। এবার দেখো এই এই এবং বিএফ দুটাই কিন্তু সমান, কেন? কারণ ওই একই ট্রাপিজিয়ামের হচ্ছে দুটি উচ্চতা, তাই শর্তে যখন লিখবো শর্তে এই দুটাকে সমান করব। শর্তে রুট ওভার অফ 6 স্কয়ার 36 মাইনাস এক্স স্কয়ার সমান রুট ওভার অফ 8 তে 64 মাইনাস 10 মাইনাস এক্স তার হোল স্কয়ার, স্কয়ারকে তুলে দাও, তাহলে বা 36 মাইনাস এক্স স্কয়ার সমান 64, এটাকে সূত্র ফেলছি মাইনাস এ স্কয়ার 10 স্কয়ার 100 মাইনাস 2ab, তাহলে প্লাস 10 দুগুণে 20x মাইনাস এক্স স্কয়ার, ব্যাস এটা আসবে। দেখো এক্স স্কয়ার ক্যান্সেল, 20x, তাহলে এখান থেকে এই পাশটা একবারে করে দিন, তাহলে মানে 36 সমান কত আসবে 6 থেকে 10 4 দিতে হাতে থাকে 1, 6 কে 7 3, সরি ভুল বলছি, 4 থেকে 10 6 দিতে হাতে থাকে 1, 6 কে 7 7 3 10, 36 চলে আসবে সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 20x। ওহো এটা প্লাসই তো হবে, তাহলে বা 20x সমান আমাদের চলে এলো 72, বা x সমান আমাদের চলে এলো 72/20, 2 দিয়ে কাটি যদি 2 10 20, 2 3 6 7, 2 6 12, আমাদের যেটা আসলো 3.6 সেমি। কার ভ্যালু বেরালো? কার ভ্যালু বেরালো? আমাদের x এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল 3.6 সেমি। এবার এই x এর ভ্যালুটা বার করিয়ে আমরা এইতে যদি বস করে দিই, মানে এই ইকুয়েশনটা যদি বস করি, তাহলে অতএব এই সমান রুট ওভার অফ 6 তার হোল স্কয়ার মাইনাস 3.6 তার হোল স্কয়ার, 6 তার হোল, আচ্ছা ঠিকঠাক আছে তো, এখানে 36 হবে, 36 আর এপাশে 6 স্কয়ার 36, ঠিক আছে, তাহলে এটা চলে আসবে। তাহলে কত চলে আসবে 6 6 36 মাইনাস 36 তার হোল স্কয়ার, 6 স্কয়ার 36 এর 6, হাতে থাকে 3, হাতে থাকে 3, 6 দুগুণে 12, 3 36, 3 39 9, হাতে থাকে 3, 3 স্কয়ার 9 3, আমাদের চলে আসবে 12, ব্যাস এটা আসবে। এবার এটা তাহলে রুট ওভার কত আসবে, রুট ওভার 6 থেকে 10 4 দিতে হাতে থাকে 1, 12 1 13, 3 3 6, আর 1 2 3, 23 দশমিক আমাদের যেটা চলে আসবে 04, 23 দশমিক যেটা চলে আসবে 04, তার মানে 2500 খুব কাছাকাছি। 2500 মানে যেটা হয় 50 তার হোল স্কয়ার হয়, তার মানে 50 এর খুব কাছাকাছি, তার মানে আমাদের যেটা হবে 4.8। ক্যালকুলেশন করে দেবো, 8 তে 64 শেষে 4 আছে, মানে নিচেই তো 8ই খাবে, আর তার খুব কাছাকাছি একটা রিলেশন আসবে, তার মানে 4.8 চলে আসবে আমাদের এই মান। এবারে আমরা কি করব, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব 4.8, তাহলে হাফ ইন্টু 9 9 18 8 28 ইন্টু আমাদের চলে এলো 4.8, 14 2 28, মানে আমাদের এটা চলে আসলো 14 ইন্টু 4.8, ব্যাস এটা আমাদের ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কত বেরাচ্ছে দেখা যাক, 4 8 তে 32 এর 2, হাতে থাকে 3, 4 4 এ 16, 3 এ 19, 4 4 এ 16, 3 এ 19, আর 8 এ 20, 27 এ 7, হাতে থাকে 2, আর এখান থেকে 4 কে 4, 2 এ 6, কি ভুল করলাম, কত হচ্ছে 4 তে 32 এ 2, হাতে থাকে 3, আচ্ছা আচ্ছা 6, এখানে আসবে 67.2, আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের সেমিতে নিশ্চয়ই ছিল, আমাদের নিশ্চয়ই এটা কিসে ছিল, সেমিতে ছিল, তাহলে আমাদের কত চলে এলো 67.2 সেমি স্কয়ার চলে এলো। কিভাবে করলাম দেখো, আমি আবার একবার বলছি, এটা অন্য টাইপও আমি বলবো, এটা নয় মানে লম্ব অঙ্কন করেছি মানে এটা নয়, আর বাকি 10 পড়েছে, এটাকে x ধরলাম, এটাকে 10 মাইনাস x ধরলাম,
এটাকে আর এটাকে ধরে এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা বার করলাম, আর এটাকে আর এটাকে ধরে এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা বার করলাম। একটা ট্রাপিজিয়ামের যখন উচ্চতা বার করছি নিশ্চয়ই একই হবে, দিয়ে দুটোকে সমান করে এক্স এর ভ্যালু বার করলাম, আর এক্স এর ভ্যালু বেরোলো মানে নিচের পোর্শনটা বেরোলো, সেখানটা আর এটাকে দিয়ে আমি উচ্চতাটা বার করলাম। আমার টার্গেট কি ছিল? যেমন করে উচ্চতা বার করানো। চলো এটার আমি একটা অন্য টাইপ দেখাই, তাহলে তোমাদের জায়গাটা আরেকটু ক্লিয়ার হবে। স্যার অন্য টাইপ কি স্যার? দেখো আমি ছবিটার ক্ষেত্রেই দেখাচ্ছি, ছবিটার ক্ষেত্রেই দেখাচ্ছি। আমরা এই ভেতরেরটা মুছছি, নিচেরটাও মোটামুটি মুছে দিলাম, এখানটাও মুছে দিলাম। কিভাবে করবে একটু দেখো, আপাতত তাহলেই বুঝতে পেরে যাবে। আমরা এখান থেকে একটা জায়গা অঙ্কন করব, এই বিডি সমান্তরাল সরলরেখা আমি একটা এ বিন্দু থেকে অঙ্কন করব। কি অঙ্কন করলাম? এই বিডি সমান্তরাল সরলরেখা আমি একটা এ বিন্দু থেকে অঙ্কন করলাম। তাহলে একটা জায়গা দেখো, এটা আর এটা তো সমান্তরাল আমাদের দেওয়াই ছিল, আমি অঙ্কন করলাম এটা আর এটা সমান্তরাল, তার মানে এই লোকটা একটা হয়ে গেল সামান্তরিক। যদি সামান্তরিক হয় তাহলে এটা 9 মানে এটা 9 হবে, আর এটা 8 যদি হয় তার মানে এটা 8 হবে, আর এদিকটা যদি 9 চলে আসে তার মানে এদিকটা 10 হবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? এবার দেখো আমি একটু মুছে করছি, অ্যান্সার আমাদের একই বেরাবে। উচ্চতাটা তো নিয়ে কাজ, আমি উচ্চতাটা যদি 4.8 বেরিয়ে যায় তার মানে স্যার অঙ্কটা ঠিকই আছে। তাহলে দেখো এটা 6 হলো। আমি কি করলাম? এ বিন্দু থেকে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যেটার নাম দিয়ে দিচ্ছি ই। তার মানে এটা সমান্তরাল, আর প্রশ্নে কি দিয়েছিল? এটার এটা সমান্তরাল, তার মানে এটা সমান্তরাল, মানে এই যে জায়গাটা চতুর্ভুজটা এটা একটা সামান্তরিক। তাহলে এটা 8 মানে এটা 8, এটা 9 মানে এটা 9, এবং এই দিকটা হয়ে গেল 10। এবার লক্ষ্য করো, আমি আরেকটা জায়গা অঙ্কন করছি, এ বিন্দু থেকে সি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করছি, সি বাহুর উপর লম্ব, যার নাম দিয়ে দিচ্ছি আমি এফ, নাম দিয়ে দিলাম এফ। এবার দেখো ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল বার করি, ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল বার করব। তার মানে এটার ক্ষেত্রফল বার করতে বলবে, মানে এটা আমার যে ত্রিভুজটা সেটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজ, তার মানে অর্ধ পরিসীমা দরকার। তাহলে অর্ধ পরিসীমাটা আমরা একটু মুখে মুখেই বার করলি, যারা একটা পোর্শন করছে 8 6 14, 14 10 24/2 মানে 12। তাহলে ক্ষেত্রফল কত হবে? √12 ইন্টু 12 - 10, 12 - 8, 12 - 6, এটা বেরাবে। তাহলে এখান থেকে দেখা যাক √12 কত বেরায়। তাহলে এখান থেকে 12, আর এখান থেকে 2, 8 4 12, আর আচ্ছা এখানে 8 কেন হবে, 6 হবে, আর এখানে হবে 6। ঠিক আছে, এইটাকে ভেঙে দিচ্ছি, আমাদের কত করছি 12 করে দিচ্ছি, 12টাকে ভেঙে দিই, 2 × 6 করে দিচ্ছি। একটা 2 ছিল, তার সাথে 4 কে 2 × 2 করছি, তার সাথে 6 রাখছি। দেখো ভালো করে, দুটা 6 থেকে একটা 6 বেরালো, দুটা 2 থেকে একটা 2 বেরালো, আরো দুটা 2 থেকে আবার 2 বেরালো, 2 × 4, 4 × 6 = 24, যেটা চলে এলো সেমি স্কয়ার চলে এলো। এবারে কি করব? এবার আমরা কি করব? আমরা এই ত্রিভুজের আরেকটা তো ক্ষেত্রফলের সূত্র জানি, এর উচ্চতাটা যদি h ধরে নিই, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান আমাদের যেটা আসবে কত চলে আসবে? 24 চলে আসবে। তার মানে h সমান কত আসবে? 24 × 2/10, 24 × 2 = 48/10। এই দেখো আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল, যেটা হচ্ছে 4.8 হয়ে গেল। আমার মনে হয় আগেরটা থেকে এটাও বেশি সোজা হতে পারে, যে যেটা বুঝবে। কিন্তু তাহলে এই h এর ভ্যালু কত পেয়ে গেলাম আমাদের? 4.8। আগেরটাও পেয়েছিলাম 4.8, একটু পরে পেয়েছিলাম। এবার এখান থেকে আমরা কি করব? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করে নেব। আমি আবার বলছি বাবা, আমরা এ বিন্দু থেকে দুটো অঙ্কন করছি, একটা সমান্তরাল অঙ্কন করছি, একটা লম্ব অঙ্কন করছি। সমান্তরাল অঙ্কন হওয়ার ফলে এই যে লোকটা এটা সামান্তরিক হয়ে গেছে, যার এটা 9 মানে এটা 9, এটা 8 মানে এটা 8। আর পুরোটা যেহেতু 19 ছিল, তাহলে এই যদি 9 হয়ে যায় তার মানে এই লোকটা হয়ে গেল 10। এই ত্রিভুজটাকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করে দিলাম। ক্ষেত্রফল বার করানোর পরে আমার উচ্চতাটা কি ছিল? এইচ ছিল। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান আমার এই ক্ষেত্রফলটাকে স্যাটিসফাইড করবে। সেখান থেকে আমরা কার মান বের করলাম? এইচ এর ভ্যালুটা বার করলাম। আর এইচ এর ভ্যালু বের করে দেওয়া মানেই আমি উচ্চতাটা পেয়ে গেলাম। দিয়ে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব। দেখে নাও, একটু দেখে নাও। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তোমরা হচ্ছে পুরো ভিডিওটা একদম দারুণভাবে দেখবে, বুঝবে, এবং যদি কোনো রকম অসুবিধা হয় আমার মোবাইল নাম্বারে পাঠাবে, যেটা হচ্ছে 9832934218। এইটাই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। যা অসুবিধা হবে তোমাদের, কোনো অঙ্ক বুঝতে পারছো না স্যার, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, যদি এটা বলতে মানে বুঝতে চাও, যেমন আমি একটু আগে বোঝালাম না যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব, সেটাও না বোঝানো যায় যে স্যার এই ছবিটা কিভাবে স্যার এরকমই আসবে। যদি আমি একটু বোঝাই তোমাদেরকে, একটু যদি বোঝাই, মনে করো এটা আমার ট্রাপিজিয়াম, এটার বাহু একটা এ আছে, একটা বি আছে সাপোজ। এবার এই ট্রাপিজিয়ামটাকে একটু ঘুরিয়ে দিই, তার মানে আলটিমেট এরকম চলে আসবে। এরকম চলে আসবে না? আসবে না? বলো, এরকম আসবে না? আসবে না? এরকম ভাবে চলে আসবে, এরকম ভাবে চলে আসবে। তাহলে এটা যদি বি হয় তার মানে এটা বি হয়ে যাবে, আর এটা যদি এ হয় এটা এ হয়ে যাবে। এই ট্রাপিজিয়ামটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, এই ট্রাপিজিয়ামটাকে একটু ঘুরিয়ে বসেছি, তার মানে এটা চলে এলো। তার মানে এই যে এটা এখন আমার কি চলে এসছে? এটা আমার এখন চলে এসছে সামান্তরিক। এটা আর এটা সমান্তরাল ছিল, এবং আমাদের এটা আর এটা সমান্তরাল হওয়ার জন্য আমি কি করেছি? এটা আমাদের একটা সামান্তরিক হয়ে গেছে। তাহলে এই সামান্তরিকটা আমার এখন পুরো
পুরো এই নিচের বাহুটা তোমাদের কত a প্লাস বি। আর আমি যদি উচ্চতাটাকে মনে মনে এইচ ধরি, উচ্চতাটা যদি এইচ ধরি, তার মানে এই সামান্তরিকটার ক্ষেত্রফল কত স্যার? সামান্তরিকের ক্ষেত্রফল স্যার ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটা স্যার কি আছে? a প্লাস বি করুন, আর আপনার উচ্চতাটা ধরুন স্যার এইচ আছে। তাহলে এই যে পুরো চতুর্ভুজটা দেখতে পাচ্ছ তার ক্ষেত্রফল কত? a প্লাস বি ইন্টু এইচ। এটা কটা ট্রাপিজিয়াম দ্বারা তৈরি? দুটো ট্রাপিজিয়াম তৈরি। তাহলে প্রতিটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? একটা হাফ লেগে যাবে। তার মানে ওটাই পড়ছে না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি। যদি এবার একটা ট্রাপিজিয়াম ভাবো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু এইচ লম্ব দূরত্ব। দেখো এরকম ভাবে প্রত্যেকটা ম্যাথ বোঝানো যায়। এবং যেমন তোমরা যখন সম্পাদ দেখবে যে স্যার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল যে সামান্তরিক আঁকছেন এভাবেই কেন আঁকছেন, অন্য রকম ভাবে কেন আঁকছেন, প্রতিটা প্রশ্ন প্রত্যেকের স্যারকে কিন্তু করবে। আর যদি আমাকে করতে চাও বা আমার কাছে জানতে চাও তাহলে যুক্ত হতে হবে চিন্টু স্যারের সাথে, যুক্ত হতেই হবে চিন্টু স্যারের সাথে। এবং তোমাদের আপডেট এবং যে ম্যাথগুলো অসুবিধা হচ্ছে সেই সমস্ত গুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে, আমি তোমাদের সলিউশন দেবো এবং তোমাদের পথ ঠিক করে দেবো। তোমরা কোন পথে যাবে, কোন বই ফলো করবে, এক্সট্রা বই কি ফলো করবে, তোমাদের স্ট্র্যাটেজি কি হবে পড়াশোনার, প্রত্যেকটা আমার সাথে আলোচনার সাথে যুক্ত হতে পারো। আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এবং তোমরা ফোন করে জেনে নিতে পারো। চলো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি বুঝতে পেরেছো, কেমন বুঝতে পেরেছো একটু আমাকে কমেন্টে জানাবে। আমি যেহেতু মোবাইলে ভিডিও করছি একটু না দেখবে, আমি এটা দেখতে পাচ্ছি যে কথাগুলো হয়ে যাচ্ছে, লেখাটা একটু পড়ছে, একটু ম্যানেজ করে নেবে বাবা, একটু ম্যানেজ করে নেবে। আমি দেখছি এটা কার প্রবলেম, মাইকের প্রবলেম হচ্ছে না মোবাইলের অসুবিধা হচ্ছে। চলো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। চলো অসংখ্য ধন্যবাদ, টাটা।